থ্যাংক ইউ আসিফ ভাই। আমি মুক্তাদির নয়ন চৌধুরী, আমার নিকনেম শাকিল। তাই আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। মাস আমি ইউকেতে তখন সিএসসি পড়ি, ব্রিস্টলে থাকতাম। মাঝে মাঝে একটু সময় পেলে বেরোতাম বাইরে। আমি যখন ঘটনাটা আপনার কাছে লিখে পাঠাই, ওইখানে আমি একটা কজ লিখিয়েছিলাম যে ছোটবেলায় আমি একটা মেয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। ওই দুঃখের ঘটনাটা আমি ভুলে না যাওয়ার কারণে একটা সময় আমি গানের প্রতি খুব অভ্যস্ত হয়ে পড়ি। এই অভ্যস্ত হয়ে পড়ে যাওয়ার কারণে স্যাড সংগুলো, মানে বিরহের যে গানগুলো ছিল, এই বিরহের এই গানগুলো সম্পর্কে আমার একটু চেতনা জাগে। এই বিরহের গানের মধ্যে আমাদের বাংলাদেশের সিঙ্গার তপন চৌধুরী ওনার দুইটা গান অনুশোচন অ্যালবামের, এতে বেহালার হৃদয়ের মানে এমন কিছু দাগ ছেঁড়া সুর ছিল যেগুলো আমার খুব দাগ কাটে। এক পর্যায়ে গিয়ে আমি তখন বেহালা বাজানোর জন্য চেষ্টা করি এবং সেটা রপ্ত করে ফেলি। আর আমার অবসর সময়গুলো কাটাতাম এই বেহালা বাজিয়ে, গল্পের বই পড়ে আর গান শুনি। তাই আমি স্ট্রিট লেক পার হয়ে এখানে একটা বাগানের মতো ছিল, ওই বেদিতে বসে বেহালা বাজাতাম। মাঝে মাঝে সময় পেতাম। একদিন বেহালা বাজাতে গিয়ে দেখি একটা হিন্দি টাইপের ওখানে বসে আছেন। তা আমি পাশের বেদিতে বসে আমি অনুশোচনার সে গানের বেহালা সুরটা বাজাচ্ছিলাম। উনি এক পর্যায়ে এসে আমাকে থামিয়ে দিয়ে বললেন, কিছু ধার্মিক টাইপের উপদেশ দিলেন, যেটা আমার মনে গেঁথে যায়। তারপর থেকে আমি বেহালা বাজানোটা বন্ধ করে দিই এবং ওই দিন থেকে বেহালা বাজাই। আমি যখন ওনার নাম জিজ্ঞাসা করলাম, উনি ওনার নাম বললেন ডক্টর আসাদুল্লাহ গালিব। ঘটনাটার সংক্ষেপ আপনাকে লেখার কারণে আমি এই কথাটা আমি এখন বলে নিচ্ছি। সেটা হচ্ছে, তখন ওনার যে পরিচয়টা পেয়েছিলাম সেটা হচ্ছে উনি ডক্টরেট ছিলেন এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উনি ডক্টরেট করেছিলেন। একটা সময় উনি আমাকে প্রশ্ন করে বসেন ইংরেজিতে যে আমি বাঙালি কি না। সেই সময়টাই আমার একটু হসকচি যায় আর কি, যে আমি বাঙালি কিনা। উনি তো আমাকে জাপানিজ, ফ্রেন্সিস, ইন্ডিয়ান এরকম বলতে পারতেন। তাই মনে করে বললাম, আপনি কি আরাবিয়ান? সেটা আমি তাকে ইংরেজি জিজ্ঞাসা করি। উনি কথা কোনো উত্তর দেন না। বাংলাদেশ যেহেতু ইউকের মতো একটা রাষ্ট্র, তো এই জন্য ওই মুহূর্তে ওনাকে আমার তেমন কিছু আর বলা হয়নি। দ্বিতীয়বার ওনার সঙ্গে দেখা হয় আমাদের ইউনিভার্সিটির সেমিনারে, একটা ধার্মিক সেমিনারে, একটা ধর্ম বিষয়ক সেমিনার ছিল। তো ওই সেমিনারে যখন ওনাকে দেখি, তখন আমি মনে করেছিলাম যে আমাদের স্যারদের মধ্যে কেউ অথবা আমাদের ছাত্রদের মধ্যে কেউ, বা উনি নিজেই একটা ধার্মিক অনুষ্ঠান, যেহেতু উনি নিজেও একজন ধার্মিক লোক, সেই হিসাবে হয়তো এখানে সেলিব্রেট করতে এসেছে। আমি গিয়ে ওনাকে সালাম দিয়ে আমার পরিচয় দিয়ে আমি জিজ্ঞাসা করে, চিনতে পেরেছেন আপনি আমাকে? তিনি আমার নাম ধরে বললেন যে হ্যাঁ, চিনতে পেরেছি। এক পর্যায়ে ধার্মিকতা সম্পর্কে দুজনের কথা বলতে গিয়ে আমার ইন্টারেস্টেড হয়ে পড়েন। আমি ওনাকে দুইটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, উনি দুইটার একটা উত্তর দিতে পেরেছিলেন। দ্বিতীয়টা আমি যখন তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের যে 4 খলিফা ছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পর তার মধ্যে শেষজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার জন্মস্থান তাকে বোঝাতে চেয়েছিলাম যে তার স্থান, প্লেসটা কোথায়। উনি সেলফোন বের করে আরবিতে কোথায় যেন কথা বললেন, বুঝতে পারলাম। তারপর উনি আমাকে বললেন যে তুমি কি এটার উত্তর জানো? তো বললাম যে আমি জানি, বাট আপনার রেকর্ড আমার কোনো ভিত্তি নেই, তুমি একজনের কাছ থেকে শুনেছি, আমার কাছে কোনো প্রুফ নাই। তুমি আমাকে বললেন যে তুমি উত্তর বলো। আমি বললাম যে কাবা শরীফের ভিতরে। তিনি বললেন যে ঠিক আছে, এটাই সঠিক উত্তর। এই আমার উত্তরের কারণে উনিও আমার প্রতি একটু ইন্টারেস্টেড হন। কথা বলার মাঝখানে একটা সময় হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। তাই আমি অনুভব করতেছিলাম আমরা যে সোফাটায় বসা ছিলাম, মাঝে মাঝে থেমে থেমে কথা বলতেছিলেন, এটা আমি বুঝতে পারতেছিলাম।
যখন ইলেকট্রিসিটি আসে তারপর তাকে আমি আমার পাশে পাইনি। পরবর্তীতে আমি বিভিন্ন জায়গায় পুলিশ স্টেশনে তার নাম দিয়ে আমি বিভিন্নভাবে খোঁজাখুঁজি করার চেষ্টা করেছি, বাট ওনার সঙ্গে আমার দেখা হয় নাই। তারপর আমি সিএসসি শেষ করে বাংলাদেশে চলে আসি। বাংলাদেশের আইসিটি ডিপার্টমেন্টে কৃষি মন্ত্রণালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে জব নেই। এখন ইমপ্রেশনে সরাসরিতে আছি, হয়তো আর কিছুদিন পর আবার আইসিটিতে আসবে, কৃষিতে আসবে। দ্বিতীয়বার বাংলাদেশে ওনার সঙ্গে আমার যখন দেখা হয় সেটা ছিল 2006 সালের 8ই অক্টোবর। এর পরবর্তীতে 10 সাল, 2006 সাল, 2008 সাল, 2010 সাল আরো দুইবার তার সঙ্গে আমার দেখা হয়েছে, একই ডেট 8ই অক্টোবর। তাই আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে সেই দ্বিতীয়বার বাংলাদেশে ওনার সঙ্গে দেখার কাহিনীটা। তা আমার গ্রামের বাড়ি বগুড়া, শহরে আমাদের বাসা আছে, গ্রামে আমাদের বাসা আছে। তো এখানে থাকে না, বাবা মা ভাইটা যারা আছেন তারা দেশের বাইরে থাকেন, দেশের একটা সময় যেন খুব একটা যাওয়া হয়। তো বাবা মা থাকতেন যখন, তো মাঝে মাঝে যাওয়া হয় অফিসের কাজের চাপে, তাছাড়া যাওয়া হতো না তেমন। একটা সময় বগুড়া থেকে ফিরতে ছিলাম, গাড়ি গাবতলি হয়ে আসার কথা ছিল, বাট গাড়িটা কি একটা কারণে হত্যা নাকি যেন একটা মারামারির কারণে আসলে দিয়ে আমাকে মহাখালী ঘুরে আসতে হয়। গাড়িটা যখন মহাখালী দিয়ে ঘুরে আসতে চাই, আমি তখন সুপারভাইজারকে বলে দিই যে ভাই একটু কষ্ট করে বিজয় সরণি নামিয়ে দিই। সুপারভাইজার আমাকে বিজয় সরণি মোড়ে নামিয়ে দেয়। আমার কাছে বেশ কিছু সংখ্যক টাকা ছিল, তা আমি রাত্রি তখন 1:01-1টার মতো বাজে আর কি। আমি একটু শঙ্কা পাচ্ছিলাম যে চোর ছিনতাই। আপনারা অনেকেই জানেন যারা ঢাকা শহরে আছেন যে সংসদ অ্যাভিনিউর অপোজিট যে রোডটা আর কি, এটা বড় বড় কিছু শাল সেগুন গাছে ঢাকা থাকে। আর অনেক সময় রোড স্ট্রিট ল্যাম্প যেগুলো দেওয়া আছে কাটা আছে, বাল্বগুলো কাটা আছে, হয়তো আলো জ্বলে এখনো সে অবস্থায় আছে, আপনারা গিয়ে দেখতে পাবেন। এটা ভয় পাচ্ছিলাম, তাছাড়া আমার ভিতরে কোনো শঙ্কা ছিল না। তাই আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন ব্যান্ড বক্স লন্ড্রি যেটা আছে এখন বর্তমানে, এখানে পাশে একটা হোটেল ছিল, ওইটা ক্রস করতেছিলাম, তখন পিছন থেকে এক ব্যক্তি আমাকে ডাক দেন আধো আলো ছায়ার মধ্যে থেকে। আমি তাকিয়ে আশেপাশে কাউকে খুঁজে পাই না। তারপর যখন আমি পা বাড়াই, দ্বিতীয়বার যখন ডাক দেন তখন পেপসি বোতলের কেস সাজানো ছিল, দেখে যে ওইখান থেকে চাদর মুড়ে দেওয়া ভদ্রলোক ওখানে অন্ধকারের ভিতরে ছিলেন আর কি। পাশে গিয়ে বললাম যে কি ব্যাপার, আপনি এরকম আমাকে ভয় দেখাচ্ছেন কেন? আপনি অন্ধকার থেকে মানুষকে ভয় দেখে ডাকেন কেন? আপনি তো আলোতে এসে বা দাঁড়িয়ে বা হাতে নেড়ে ইশারা দিয়ে কথা বলতে পারতেন। আমি একটু লাউডলি বলে ফেলেছি, কি সমস্যা কি আপনার? উনি আমাকে যেটা বললেন যে ক্ষুধার্ত, এটা আমাকে তা বললাম যে ঠিক আছে, আপনি সামনে মণিপুর পাড়া 5 নম্বর গেট, 4 নম্বর গেট। আমি জানি যে 4 নম্বর গেটে একটা দোকান সবসময় খোলা থাকে, ওখান থেকে কিছু কলা পাউরুটি কিনে নিয়েছি, আমাকে দেব। আমি বললাম যে ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন বা আমার সঙ্গে চলেন, সামনে একটা দোকান পাওয়া যাবে, ওখানে চাটা পাওয়া যাবে, আপনি ওখানে গিয়ে খেয়ে আসবে। তুমি আমাকে বললেন যে বাবা খাবার লাগবে না, একা দরকার। তো যখন এই কথা উনি আমাকে বললেন যে ঢাকা শহরে আপনারা অনেকেই জানেন যে টাকা যখন খাবারের জন্য যারা টাকা চায় এত রাত্রে না, আমি চিন্তা করলাম যে ধান্দাবাজ টাইপের। আমি বললাম যে বাবা তোমাকে দেওয়ার মতো টাকা আমার নাই, বলে আমি পা বাড়াই মাসে যাওয়ার জন্য। দ্বিতীয়বার আমি যখন পা বাড়ি তখন উনি আমাকে ডাকেন। তখন ওনাকে একটা ধমকও দিই, আমি তো বললাম আপনাকে যে আপনাকে দেবার মতো টাকা আমার কাছে নাই। আমার কাছে বেশ কিছু টাকা ছিল, আমি একটু আগে বলেছি। আমার কাছে কতগুলো 500 টাকার নোট, আমার কাছে টোটাল 16,673 টাকা ছিল। কতটা 500 টাকার নোট, কয়টা 100 টাকার নোট, 50 টাকার নোট, 20 টাকার নোট, 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট ও একটা পিতলের কয়েন ছিল। এই ডিটেলস যখন উনি আমাকে বললেন তখন আমি হতভম্ব হয়ে যাই এবং ওনাকে টেনে আলোতে নিয়ে আসি। আলোতে নিয়ে এসে
আমি আরো বেশি আশ্চর্য হই যে এই ভদ্রলোককে, যাকে আমি লন্ডনে পেলাম, উনি এখানে আসলেন কিভাবে। তাই তখন জিজ্ঞাসা করলাম, তেমন নামটা বলে দিই, ডক্টর আসাদুল্লাহ আল আসাদ আল গালি, উনি আমাকে যেটা বলেছিলেন। যখন ওনাকে বললাম আপনি এখানে, তো উনি আমাকে বললেন যে তোমার সঙ্গে তো দেখা হওয়ার কথাই ছিল। ঠিক আছে, আপনি বসে। পকেট থেকে দ্রুত টাকাগুলো বের করে ওনার হাতে দিই। স্যার সরি, ভুল হয়ে গেছে, আপনার এখান থেকে যত টাকা দরকার আপনি নিয়ে নিন। তিনি ওইখান থেকে একটা টাকা, 500 টাকার নোট নেন, একটাতে স্বাক্ষর করে, আমার পকেট থেকে কলম বের করে স্বাক্ষর করে টাকাটা আমাকে ফেরত দেন এবং বলেন যে রুমে যে ওয়ার ড্রয়ার আছে, ওয়ার ড্রয়ার প্রথম ড্রয়ারের ভিতরে একটা পেন্সিল বক্স আছে। আমার একটা পেন্সিল বক্স, যেটা আমি ম্যাট্রিক পরীক্ষা দেবার সময় আমি বগুড়া নিউ মার্কেট থেকে সবচেয়ে ভালো যেটা পেয়েছিলাম কিনেছিলাম। আর রেখে দিয়েছি এই জন্য যে আমার ছেলে সন্তান বা মেয়ে সন্তান যখন ম্যাট্রিক পরীক্ষা দিবে তখন এটা আমি তাকে সারপ্রাইজ হিসেবে দিব, এই স্মৃতিটাই এই জন্য আমি রেখে দিয়েছি। উনি জানলেনই বা কিভাবে যে আমার ওয়ার্ড্রোর ভিতরে সেই পেন্সিল বক্সটা আছে। যাই হোক, এর ভিতরে সংসদের অপোজিট থেকে পুলিশ পিকআপ আসতেছিল, তাই সিগন্যাল দিয়ে দাঁড় করাই, পরিচয় দিই। এসআই ছিলেন মতিঝিল থানার এসআই জহুরুল, উনি এখন মাদারীপুরে আছেন মেবি। স্যার আপনি এত রাত্রে এখানে? তখন আমি সরস্বতী এপিএস হিসেবে ছিলাম, আইসিটির অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। আমি বললাম যে ভদ্রলোক একটু ক্ষুধার্ত, ওনাকে দেখেন তো একটু নিয়ে যাওয়া যায় কিনা, সামনে 3 হোটেল মনে খোলা আছে। স্যার আমরা এই মাত্র খেয়ে আসলাম হোটেল খোলা। তো আরো চেষ্টা করলেন, তো বললেন যে বাবা আমি খেতে যেতে পারবো না, তুমি নিয়ে আসো। আমি যথারীতি পুলিশ পিকআপে করে চলে যাই, চলে গিয়ে খাবার নিয়ে আসি। খাবার নিয়ে এসে এসআই আর 2-4জন কনস্টেবল ছিল, তারা সবাই মিলে খোঁজাখুঁজি করে তাকে পাইনি। আমার মনটা ভীষণ খারাপ লাগলো আর কি। আমি এখানে আরেকটা কথা বলে যাই, উনি আমাকে যে 500 টাকার নোটটা দিয়েছিলেন, যে কলমটা দিয়ে উনি আমাকে স্বাক্ষর করে দিয়েছিলেন, সেই কলমটা আমার কাছে এখন আছে। উনি আমাকে যেখানে রাখতে বলেছিলেন, পুলিশ পিকআপ আমাকে আমি তখন ফ্ল্যাটে থাকতাম, 5 নম্বর বিল্ডিং এর 5ম তলা 506 নম্বর রুম। ওখানে গিয়ে রুমে গিয়ে পেন্সিল বক্সের ভিতর টাকাটা রাখি। তো মধ্যমেয়াদী বাজেট কাঠামো ছিল আমাদের ডিসেম্বরে, এই কারণে অফিসিয়াল মনোযোগিতার কারণে টাকাটা মনে ছিল। অফিসের আমার বসের কক্ষে ঠিক এই কালারের, আমার বাসায় যে ওয়ার্ড্রোটা আছে এরকম কালারের একটা ওয়ার্ড্রো ছিল। ওইখান থেকে একটা গুরুত্বপূর্ণ ফাইল বের করতে গিয়ে হঠাৎ করে আমার এই টাকাটা কথা, তাৎক্ষণিকভাবে আমি একটু মিথ্যা কথা বলি, স্যারের কাছ থেকে ছুটি নিয়ে ফ্ল্যাটে চলে আসি। এসি ড্রয়ার খুলি, চাবি আমার পকেটে ছিল। আর অ্যাকচুয়ালি প্রত্যেকেই অনেকেই জানেন যে ওয়ার্ড্রোর প্রথম ড্রয়ারটা লক সিস্টেম থাকে। আর আমার রুমে যেহেতু আমি একা থাকতাম, একাই নাড়াচাড়া করতাম, সো এটা লস্ট হওয়ার কথা ছিল। ওটা আমি ড্রয়ার খুলি, পেন্সিল বক্সটা বের করি, এখানে টাকার পরিবর্তে আমি পাই একটা চিরকুট, যেখানে ভাঙা ভাঙা হাতের লেখা যে তোকে দিয়েছিলাম তুই রাখতে পারিস। আমি একটু মেন্টালিটি আপসেট হয়ে পড়ি, আমি কি ওনার সঙ্গে অন্যায় করে ফেললাম। 2-3টা দিন আমার খুব খারাপ লাগে আর কি। ঠিক 1 মাস পর অফিস থেকে আমি বাসায় ফিরছিলাম, শাহবাগ মোড়ে শেরাটন হোটেলের সামনে একটা সিগন্যাল পাবো। সিগন্যালে দাঁড়ানো অবস্থায় আমার কিউবেসিকের একটা প্রোগ্রামের কাজ ছিল, আমি একটু প্রচন্ড মেন্টালিটি প্রেসারে ছিলাম। একটা বেলি ফুলের মালা নিয়ে একটা বস্তির একটা মেয়ে, একটা হাফ প্যান্ট পরা, ফ্রক পরা, সরি ফ্রক না, পাজামা পরা, ফ্রক ছাড়া, সন্ধ্যার দিকে 5টা 5:30 হবে আর কি, 5:30টার দিকে হবে, বেলি ফুলের মালা বিক্রি করার জন্য জানালায় টোকাচ্ছে। আমি ড্রাইভারকে বললাম যে আপনার কাছে টাকা থাকলে
এক পর্যায়ে ড্রাইভারকে বলে যে স্যার ভাঙতি নেই। আমাকে বললো যে স্যার আমার কাছে যে টাকা আছে ওর কাছে খুচরো নেই। আমি মানি ব্যাগের পকেট থেকে 10 টাকার নোট বের করে বের করে দিই। আর গাড়ির গ্লাসের কালারটা ব্ল্যাক ছিল। ড্রাইভারটা খুব বেশি একটা জানালাটা খুলেও দেয়নি, যদি সুইচ আমার পাশেই ছিল, কিন্তু আমার মেন্টাল অবস্থান ভালো ছিল না কাজের প্রেশারটার কারণে। 2 ইঞ্চির মতো ছিল। তাই আমি কালো গ্লাস থেকে তাকিয়ে দেখলাম যে টাকাগুলো মালা বিক্রি করে রাখতেছে এবং যে টাকা দিলাম সে যে বের করার চেষ্টা করতেছে, তার কোমরেই গোজা 5 টাকার নোট, 2 টাকার নোট, 10 টাকার নোট এরকম টাইপের। একবারে আমার নজরে আসছে। তো সে যখন বের করে আবার জানালা দিয়ে টাকা দিতে নিচ্ছে, মালা আমাকে দেয়নি, টাকা এবং মালা দুটো একসাথে। মালাটা আমি হাতে নিয়েছি, টাকাটা আমার আর হাতে বাম হাতে ছিল। তাই মালাটা আমি কোলের উপর রেখে টাকাটা মানি ব্যাগে রাখতেছি। তাই আমি টাকার দিকে আমার টাকা মানি ব্যাগে রাখতেছি, বা মানি ব্যাগে টাকাটা আনইজি লাগতেছে ঢুকাইতে। তখন তাকিয়ে দেখি যে এটা আমার সেই 5 টাকার নোট না, সে আমাকে যে ফেরত দেওয়া 5 টাকার নোট এটা না, আমাকে 1 মাস পূর্বে যার সঙ্গে আমার ইউকেতে যার সঙ্গে আমার দেখা হয়েছিল, সেই ডক্টর আসাদুল্লাহ সাহেব, ওই ভদ্রলোকের স্বাক্ষরিত সেই 500 টাকা, অনেক পুরাতন টাকা, যেটা এখন আমাদের হয়তো চোখে পড়েও না, সেই 500 টাকার নোটটা। সঙ্গে সঙ্গে ওটা আমি 4টা ভাঁজ করে মানি ব্যাগের একটা কোনায় রেখে দিই। ফ্ল্যাটে বাসার সামনে গিয়ে নেমে আমি ড্রাইভার আমার কাছে তেলের টাকা চাইছি, স্যার গাড়ির তেলের টাকা লাগবে। আর এই সময়টার ভিতরে আমি মানি ব্যাগটা আমার হাতেই রেখেছি, আমি আমার পকেটে ঢুকি। ড্রাইভারকে আমি 500 টাকা তেলের টাকা দিয়ে দিই। দিয়ে আমি প্রত্যেকটা দিন গাড়ি পার্কিং করে ড্রাইভার আমাকে লিফট পর্যন্ত পৌঁছা দিয়ে তারপর যেত। ওই দিন আমি গেটেই নেমে গিয়েছি, বলছিলাম যাতে আমাকে গেটে নামিয়ে দেন, আমি চা খেয়ে দিই। ড্রাইভার আমাকে গেটে নামিয়ে দেন। আমি গেট থেকে হেঁটে হেঁটে ঢুকতেছিলাম। ঢুকতে গিয়ে আমি টাকাটা বের করার চেষ্টা করতেছিলাম, যে টাকাটা যেখানে মানি ব্যাগের চিপা পকেটে রেখেছিলাম। বাট ওইখানে গিয়ে আমি আর টাকা পাইনি। ওইখানে সে চিরকুটটাই পেলাম, যেটা আমার ওই পেন্সিল বক্সে রাখা ছিল, যে তোকে দিয়েছিলাম তুই রাখতে পারলে। এরপর আমি অফিসে গিয়ে 15 দিনের ছুটি নিই। প্রচন্ড খারাপ থাকে, শরীরে একটা জ্বর টাইপের আসে মাঝে মাঝে, এটা অনুভব করি। এটা ছাড়া আমার আরেকটা জিনিস ঘটে যায়, সেটা হচ্ছে যে একটু ঠান্ডা স্পর্শ বা একটু শীতলতার মাধ্যমে আমি নিজের মধ্যে কাউকে যেন একটা ফিল করি। আমি মাঝে মাঝে চিন্তা করি যে অনেক সময় মানুষের হয়তো জ্বর টর আসছে, এই কারণে হতে পারে। তো ডাক্তারের কাছে যখন চেক আপে যাই, তারা বলে যে না, শরীরে জ্বর নেই, ব্লাডে কোনো সমস্যা নেই। তখন আমি চিন্তা করতে থাকি যে এটা কি কারণে। এই চিন্তা করতে করতে আমি চিন্তা করতেছি যে কোনো হুজুরের কাছে যাব বা কাউকে বলবো। একদিন রাত্রে, আর আমার একটা অভ্যাস, এখনো অভ্যাস, যে 12টার আগে তো কখনো আমার ঘুম হয় না। ন্যাচারালি 12টা, মিনিমাম 12টা, ম্যাক্সিমাম কোনোদিন রাত্রে ঘুমাই না। হয়তো অফিসের কাজগুলো বাসায় এসে সেরে করে ফেলি, 2টা-3টার দিকে ঘুম থেকে উঠে তারপর আবার অফিসে সার্কে ম্যানেজ করে সেভাবে যাই। তো যাই হোক, আমি অনেক রাত জেগে কাজ করি। এই অনুভবটা রাত্রিবেলায় সবচেয়ে বেশি পেয়ে থাকি আমি। কাজের ফাঁকে হয়তো মাঝে মাঝে দেখা যায় যে টয়লেট করা, প্রচন্ড পানি খাওয়ার অভ্যাস কাজের ফাঁকে ফাঁকে। আর কম্পিউটারে সবসময় একসাথে একাত্মভাবে ওইভাবে কাজ করা যায় না, মাঝে মাঝে উঠে একটু হাঁটতে হয়, ব্যায়াম করতে হয়। হয়তো দেখা যেত যে আমার কাজটা শেষ হতে 10 মিনিট বা 20 মিনিট লাগবে, বা আধা ঘন্টা লাগবে, বা 1 ঘন্টা লাগবে, বা 1/3 কাজ আমি করে রেখেছি। বা সিগারেট খাওয়ার জন্য বারান্দায় গিয়েছি, এসে কম্পিউটার সামনে এসে দেখবো যে আমার টোটাল কাজ শেষ। এবং এটা এখনো চলমান, অফিসেও হয়। তো আমি যখন মনে করে কাজগুলো করার চিন্তা করি,
তখন এগুলো হয় না। অ্যাবনর্মালি যখন আমি ন্যাচারালি যখন প্রকৃতিগতভাবে মানুষ স্বাভাবিকভাবে যে কাজগুলো করে, স্বাভাবিকভাবে কাজ করতে গিয়ে যদি যখন আমি এগুলো উঠে ফেলি, তখন আমার এই কাজগুলো হয়ে যায়। এমনকি এখন আমার বাসাতেও হয়, অফিসেও হয়, কাপড় ধোয়া এগুলো হয়। অর্ধেক কাপড় কেচে ভাল লাগতেছে না, পরে কাটবো। যখন আমি ব্যাচেলর থাকতাম এই কাজগুলো তখন হতো। এখন মাঝে মাঝে যে কাজগুলো হয় সেগুলো আমার বাথরুমের কিছু কাজ, হাঁড়ি পাতিল ধোয়া, অধোয়া অবস্থায় রাখা হয়, এই টাইপের কাজ। পরবর্তীতে আমি ভালো একজন আলেম কাছে যাই। চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার মোহতামিম সাহেব ছিলেন। অনেকের কাছে শুনেছিলাম উনি খুব বিশিষ্ট বুজুর্গ ব্যক্তি। এছাড়া কাকার মসজিদও গিয়েছিলাম। তারপর গিয়েছিলাম মৃত্যুবরণ করেছেন বেশ কিছুদিন আগে বাইতুল মোকাররম খতিব সাহেব, ওনার সঙ্গে সংস্পর্শে গিয়েছিলাম। তাদের সঙ্গে আমি জিনিসগুলো শেয়ার করেছিলাম। তারা আমাকে খারাপ কেউ বললেন, তা প্রত্যেকেই আমার ভালো বলেছে যে তোমার শরীরে যেটা আছে হয়তো মেবি এটা তোমার পরিবারের কাউরে ছিল। তখন আমি শিকার যাই, আমার এক মামার ছিলেন সেজন মামা, উনি এখন কানাডা সাসকাটনে আছেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজির অ্যাসোসিয়েট প্রফেসর। ওনার পক্ষ থেকে হয়তোবা আমার কাছে আসছেন, ওনা আমাকে মন্তব্য করেছে। পরবর্তীতে যে আমার আরো ঘটনাগুলো ঘটে যায়, আকস্মিক কেউ আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে যেটা হয়তো যেটার জগৎ সম্পর্কে আমার জানাই নেই, যে সাবজেক্টের সম্পর্কে আমার জানাই নেই বা জানা আছে পুরোপুরি জানা নেই, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া, কিন্তু সেটা আমি অপ্রস্তুত থাকা অবস্থা, এটা একটা। দ্বিতীয়ত, আমি ম্যাট্রিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, বিএ পরীক্ষা পাস কোর্স, অনার্স, বগুড়া কলেজ থেকে মাস্টার্স, ঢাকা ইউনিভার্সিটি থেকে এক্সিকিউটিভ মাস্টার্স, এমবিএ। বিশেষটা আমার দুর্ভাগ্যক্রমে হয়নি। অনেকগুলো পরীক্ষা দিয়েছি। আমার মনে হয় না যে কোনো পরীক্ষাতে আমি নিজ হস্তে লিখেছি। এটাই অনুভব করতে পারলাম যখন সিএসসি থেকে ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স আর এমবিএটা করা। আর এর মাঝে আমি কিছু পরীক্ষা দিয়ে দিয়েছি, যারা 29তম থেকে রানিং 33তম বিসিএস পর্যন্ত দিয়েছেন। আমার কিছু ফ্রেন্ড সার্কেলের ছোট ভাই 27তম পর্যন্ত আমি নিজে দিয়েছিলাম। 26, 27, 28 তিনটা আমার নিজেরই দেওয়া ছিল। আমি একটা জিনিস এখানে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে এখন তার মানে আপনার তারপরে ওই যে লাস্ট যে দেখা হলো তারপরে আর কোনোদিন তার সাথে দেখা হয়নি আপনার, তাই তো? হ্যাঁ, এর পরবর্তীতে 2006 সালে ওনার সঙ্গে আমার সেকেন্ড বাংলাদেশে দেখা। 2008 সালে ওনার সঙ্গে আমার একবার দেখা হয়েছে 8ই অক্টোবর। 2010 সালে একবার দেখা হয়েছে 8ই অক্টোবর। এখন কামিং সুন 2012 সাল রানিং। আমি অপেক্ষায় আছি, হয়তোবা ওনার সঙ্গে দেখা হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি যেটা শুনেছিলাম, আপনি আমাকে একটু আগে বলছিলেন যে আপনার যেদিন বিয়ে হয়, বিয়েতে আপনার ওয়াইফকে আপনি প্রথমেই ওই দিনই এই ঘটনাটাই বলেছিলেন। রাইট। সো থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।